ও আচ্ছা। স্যার ওই পাসওয়ার্ড রং পাসওয়ার্ড বলে বারবার ডিটেক্ট করছে। তা তোমাদের একটা ফোন নাম্বার দিয়েছিলাম, সেটা কন্ট্যাক্ট করেছিলে? হ্যাঁ স্যার করেছিলাম। ওই স্যারটা বলছে নাকি আমাদের যে ক্লাস টিচার আছে ওদের সঙ্গে ওরাই নাকি করে দেবে। আচ্ছা। তো আমি মিঠুন স্যারের সঙ্গে কথা বললাম, মিঠুন স্যার বললো একটা ফোন নাম্বার দিয়ে সৌরভ স্যারের, ওই হুম। সৌরভ স্যারের সঙ্গে কথা বলতে। হুম। সৌরভ কিন্তু স্যারের সঙ্গে সৌরভ কথা স্যারের ফোন নাম্বার তো সুইচ অফ আসছে। কথা হয়েছে? না স্যার সুইচ অফ আসছে স্যার। আচ্ছা। প্রথম কয়েকদিন সেই একটু জন্য প্রবলেম। পার্সোনাল মেল অ্যাকাউন্ট দিয়ে করছি। হুম। আর তোমরা কি সবাই ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করছো, না সব ফোনে, ফোনের থেকেও করছো? আপাতত ফোনেই করছি স্যার। सर मैं तो फोन কারা यूज কারা करता हूँ। করছো বলো তো? टाइप क्या फोन से कर रहे हो? हाँ सर मैं फोन से कर रहा हूँ। ये घर में लैपटॉप डेस्कटॉप नहीं है? हाँ सर है। तो क्यों फोन से कर रहे हो? तो उसमें इतना सॉफ्टवेयर अवेलेबिलिटी नहीं है सर, मैं सॉफ्टवेयर इंस्टॉल करके कर दूंगा। अच्छा, सॉफ्टवेयर मतलब ओएस इंस्टॉल नहीं है? ओएस तो है सर, लेकिन गूगल मीट और नहीं है सर वो सब। गूगल मीट तो कोई सॉफ्टवेयर सर इंस्टॉल আমি करने का जरूरत नहीं होता है, वो तो जीमेल से डायरेक्ट होता है। अभी तो जी। जीमेल में ही देख गूगल मीट दे दिया है। और हाँ सही। अगर अगर तू मेल से डायरेक्ट लिंक क्लिक करेगा तो डायरेक्ट खोल जाएगा, मतलब कुछ जरूरत नहीं है। हाँ ठीक है सर, मैं नेक्स्ट क्लास वही कोशिश करता हूँ। ठीक है, गूगल मीट के लिए कोई सॉफ्टवेयर डाउनलोड नहीं करना होगा अगर तुम नहीं, लैपटॉप या डेस्कटॉप से कर रहे हो। अगर फोन से कर रहे हो तब तुम्हें डाउनलोड करना होगा। नहीं तो तू गूगल मीट में यूआरएल, मतलब यूआरएल सेव कर सकता है, यूआरएल सेव ठीक है। करके। और ये जो ठीक है सर। तुम्हारा डेटाबेस मैनेजमेंट सिस्टम का जो लैब होगा, उसके हाँ लिए सर। भी हम लोग कोशिश कर रहे हैं कि आ, कोई सॉफ्टवेयर इंस्टॉल करने की जरूरत नहीं है। अच्छा। ऑनलाइन जो प्रैक्टिस। कंपाइलर है उसको हम लोग हाँ यूज करेंगे। ठीक है सर। ठीक है, तो ठीक है ताकि सर। कोई प्रॉब्लम ना हो अगर तुम लोगों को। ওকে, শুড আই স্টার্ট? আর কারো কিছু বলার আছে? এনিবডি হ্যাজ এনিথিং টু সে? सर मेरा आवाज आ रहा है? हेलो। হ্যাঁ বলো, বলো मनीष। तो आवाज आ रहा है ना क्लियर? सो मोबाइल से हाँ, कनेक्ट कर रहा था ना। आवाज आ रहा है। फोन सर फोन कनेक्ट कर रहा था सर, पीसी में हूँ। पीसी से कनेक्ट किए हो? हाँ, और मतलब वॉइस को मैंने फोन से कनेक्ट किया है। ফোনের সঙ্গে কানেক্ট করছে না? सर नहीं, मैं पीसी से हूँ। আচ্ছা। मनीषের সঙ্গে কথা और বললে ये जो ইকো वॉइस হয়ে आ रहा है যাচ্ছে। ना सर, इसको मैंने फोन से कनेक्ट किया। আচ্ছা, দুটোই আছে, দুটোই কানেক্ট করেছো? है सर। ওই জন্য ইকো হচ্ছে আমার কথাটা। ओह। কোনো একটা সাউন্ড অফ করো। আচ্ছা, মোটামুটি স্টার্ট করি এবার। हेलो सर। হ্যাঁ বলো, কিছু বলছিলে? হ্যাঁ স্যার, আমি রোহিত বলছিলাম। আমি স্যার মানে মোবাইল থেকেই আমি কানেক্ট করবো আমার বাড়িতে যেহেতু পিসি। হ্যাঁ স্যার, যেটা বলছিলাম আমি মোবাইল থেকেই কানেক্ট করবো। পিসি বা ল্যাপটপে কেন? তো আমার বাড়িতে নেই, তো কানেক্ট হবে না, আমি মোবাইল থেকে কানেক্ট করবো। কিন্তু গোটা জিনিসটা এইভাবে অসুবিধা হবে না? ল্যাব গুলো করবে কি করে? সবকিছু তো তুমি মোবাইলে পাবে না। এটাই নয় তোমাকে সফটওয়্যার ইনস্টল করতে হবে না, কিছু কিছু সাবজেক্টে তো তোমাকে সফটওয়্যার ইনস্টল করতে হবে। বুঝতে পেরেছো? সেখানে তো প্রবলেম হবে।
চেষ্টা করো, এমনিও তো দেখো তোমাদের তো এরকম নয় যে তোমরা যেহেতু এই লাইনে আছো, তোমাদের তো মানে কোনো একটা কিছু তো লাগবেই, ডেস্কটপ বা ল্যাপটপ কোনো না কিছু তো একটা লাগবেই। সেক্ষেত্রে এখন কবে সিচুয়েশন নর্মাল হবে কেউ জানে না। সিচুয়েশন নর্মাল হয়ে যাওয়ার পরেও তোমরা মানে বাড়ি থেকে তোমাদের কত দূর ছাড়বে, মানে আমি ধরে নিলাম পুরোপুরি লকডাউন তুলে নিল, কিন্তু কতদূর এখন তোমাদের বাড়ি থেকে কলেজের জন্য ছাড়বে সেটাও একটা প্রশ্ন। সেক্ষেত্রে ইট ইজ বেটার টু কন্টিনিউ উইথ দিস মোড। বুঝতে পেরেছো? सर आज तो लैब है ना? सर आज लैब होगा ना? देखो जो आज तो फर्स्ट पीरियड है, so if you don't have any idea about the database, you cannot start your lab class. तो आज हम लोग जो करेंगे डेटाबेस का इंट्रोडक्शन करेंगे, उसके बाद क्या क्या है वो सब देखेंगे। लास्ट में आज लैब वैसे कुछ नहीं होगा, लैब का जो होगा लैब कैसे किस इंटरफेस से हम लोग करेंगे, कैसे करेंगे वो सब थोड़ा सा इंट्रोडक्शन होगा। मेनली आज डेटाबेस का जो इंट्रोडक्शन पार्ट है वो होगा, ठीक है। सर और इसके कॉम्पेंसेट में शायद हो सकता है कि कोई थ्योरी क्लास में हम लोग थोड़ा सा लैब कर दे। ओके सर 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 मैं वॉइस इको हो रहा है क्या अभी? বলো ঋতব্রত বলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বলছিলাম যে স্যার কম্পিউটার কবে থেকে লাগবে স্যার? আসলে আমার কম্পিউটারে র্যামের একটু প্রবলেম হচ্ছে, র্যাম অর্ডার করেছি, র্যাম আসছে স্যার। মানে যত আমার তাড়াতাড়ি হবে তত ভালো। আচ্ছা স্যার, আজকে স্যার মোবাইল দিয়েই করছি স্যার। হ্যাঁ এখন ঠিক আছে। ইনিশিয়ালি প্রবলেম হবে না, বা হয়তো আচ্ছা। এই সাবজেক্টটাতে খুব একটা প্রবলেম হবে না, বাকি সাবজেক্ট গুলো নিয়ে একটু প্রবলেম হবে, যেগুলো তোমাকে সফটওয়্যার ইনস্টল করতে হবে। এই সাবজেক্টটা আচ্ছা। আমি যেমন চেষ্টা করছি যে মানে তোমাদের অনলাইন কম্পাইলার দিয়ে কাজ চালিয়ে নেওয়া, যাতে তোমাদের কিছু আচ্ছা। ইনস্টল না করতে হয়। ঠিক আছে স্যার, ঠিক আছে। হুম হ্যাঁ স্যার, তাহলে স্যার শুরু করা যাক। হুম আচ্ছা দেখো একটা কথা বলি, আমি যখন প্রেজেন্ট করব আমার স্ক্রিনটা, তখন আমি আর কিছু দেখতে পাবো না। তো কেউ যদি জয়েনিং রিকোয়েস্ট পাঠায় আমাকে একটু বলো, তাহলে আমি জয়েন করিয়ে নেবো তাকে, ঠিক আছে? তোমরা দেখতে পাবে, কেউ যদি জয়েনিং রিকোয়েস্ট পাঠায় আমাকে একটু বলো। তুমি স্ক্রিনটা দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। यस सर। কোথাও প্রবলেম হলে বলবে, আমি খুব চেষ্টা করবো খুব আস্তে আস্তে বলার, মানে কম পেসে বলার। wherever you feel any problem you can interact with me. স্যার একটা প্রবলেম হচ্ছে। বলো। স্যার বলছি যে এই কলেজ থেকে যে মেলটা দেওয়া হয়েছে না, ওটা স্যার ফোনে গেটিং ফর মেসেজ দেখাচ্ছে, মানে জিমেলের যে অ্যাপটা আছে, কিন্তু কম্পিউটারে খুলছে। স্যার ফোনে স্যার অ্যাক্সেস হচ্ছে না বলে পার্সোনাল মেল আইডি দিয়ে মানে লগ ইন করেছি। তুমি কি দিয়ে করছো? ফোন দিয়ে করছো? কম্পিউটার দিয়ে করবে না? হ্যাঁ স্যার ফোনে। না স্যার কম্পিউটারে যেহেতু ওয়েবক্যাম নেই তো সেই জন্য ওয়েবক্যাম তো অসুবিধা হচ্ছে। ওয়েবক্যামের কি দরকার? ওয়েবক্যাম তো সেটাই
প্রবলেম হচ্ছে স্যার। তোমাকে দেখার দরকার নেই, তুমি আমার স্ক্রিনটা দেখতে পেলেই তো হলো। আচ্ছা जयदीप, স্যার। হ্যাঁ एंड्रॉइड में दूसरा ईमेल आईडी ओपन नहीं हो रहा है तो एंड्रॉइड डिवाइस पॉलिसी को इंस्टॉल कर। কি অ্যান্ড্রয়েড एंड्रॉइड डिवाइस पॉलिसी, डिवाइस ডুয়েল पॉलिसी পলিসি? और डुअल मेल आईडी चलता है, एक वर्क का चलता है और एक वर्क प्रोग्रेस का चलता है, ऑर्गेनाइजेशन का चलता है। और दूसरा जो है तो वो तेरा रेगुलर आईडी, रेगुलर ईमेल आईडी वो रहेगा ही रहेगा, ठीक है। হ্যাঁ হ্যাঁ तो वो उसका प्ले स्टोर अलग से आ जाएगा। एंड्रॉइड डिवाइस पॉलिसी इंस्टॉल करने के बाद तू वहां से अपना एक मेल आईडी डाउनलोड कर, और डाउनलोड करने के बाद मेल आईडी में जाके ये लॉगिन कर कॉलेज का जो मेल आईडी दिया है, ठीक है। অ্যান্ড্রয়েড ডিভাইস পলিসি? हाँ, ওকে ঠিক আছে, ডাউনলোড করে নেবো। নাহলে এমনি প্লে স্টোর থেকে ইমেল লিখলে অনেক ইমেলের আছে, আমি তো ওগুলো একটা ডাউনলোড করে ওখানে ফোনেই খুলে নিয়েছি, কোনো প্রবলেম নাই। এমনি প্লে স্টোরে ইমেল কিন্তু বলে আমার মানে ফোনে ওয়ার্ক প্রোফাইলটা অন আছে। আমি তো বলছি তুই ইমেল বলে লিখবি, এমনি ইমেলের মানে অ্যাপ মতো আছে, ওগুলো একটা ডাউনলোড করে নিবি, ওখানে তুই এটা খুলে নিবি, কলেজেরটা খুলে নিবি। আর তোর জিমেলের মানে যেটা এর থেকে আছে, যেটা গুগলের অরিজিনাল যেটা ফোনে আগে থেকে ছিল, ওটাই তোর যেটা পার্সোনালটা খোলা থাকবে। আর ইমেল বলে একটা খুলে নিবি ওটা। तेरा वर्क प्रोफाइल ऑन हो गया जयदीप? हाँ আমার দুটোই আছে, मतलब हाँ मेरा दो ही है, फोन भी दो नहीं है। तेरा नहीं, जो जयदीप का पूछ रहा हूँ मैं, वो सुन नहीं আচ্ছা पा रहा ঠিক আছে, তোমরা যেটা করবে মানে নিজেদের মধ্যে ডিসকাস করে নিও, ঠিক আছে? ঠিক আছে, ক্লাস এখন ঠিক আছে। যেরকম চালাচ্ছি স্টার্ট করি আমরা। ठीक है। যারা সলভ করতে পেরেছো তারা একটু বাকিদের হেল্প করে দিও। ইনিশিয়ালি প্রবলেম হবে, তারপরে আশা করি। আর চেষ্টা করো সবাই ডেস্কটপ ল্যাপটপ থেকে জয়েন করার, সব দিক দিয়েই সুবিধা হবে তাহলে। ওকে, সো we will start with your first unit, that is introduction to DBMS, where we will discuss about what is actually DBMS, what is data, and very introductory part. একদম বেসিক থেকে আমরা স্টার্ট করব। This is a very small unit. Your starting unit is a very small unit, যেখানে শুধুমাত্র কনসেপ্ট অফ ডেটা, ডিবিএমএস এন্ড এই সবগুলো বলা আছে, ডেটাবেস। নেক্সট হচ্ছে যেটা বলার, তোমাদের টেক্সট বুক হিসেবে ইউ ক্যান ফলো দ্য বুক অফ কর্ট, দ্যাট ইজ দ্য ফার্স্ট one shown in the textbook portion. Others are the reference books, and with that I will also send you the materials, study materials in your forum. ঠিক আছে, তো let us move to the next slide. First is, what is database? What is your idea? What is your idea about database? তোমাদের কি আইডিয়া একটু তোমরা বলো। দেখো আমি ফার্স্টই বলি, it will be very much better to have an interactive session, as far as we cannot contact directly, যেরকম আমাদের ক্লাসরুমে যেটা হতো, we have a eye to eye contact, আমরা সবাইকে দেখতে পেতাম। But here the main problem is we cannot see each other, so it is very difficult to continue if it is a one way communication. যদি আমি শুধু একা বলে যাই, তোমরা ইন্টারঅ্যাক্ট না করো, তাহলে the session will be boring, এবং I think there will be no fruitfulness. ব্যাপারটা ঠিকঠাক ভাবে আমাদের এগোতে গেলে it should be a two way communication, from myself to yourself and from yourself to myself. তো এই টু ওয়ে কমিউনিকেশনটা, ইন্টারঅ্যাক্টিভ কমিউনিকেশনটা আমরা চাইছি যতটা সম্ভব জিনিসটাকে ইন্টারেস্টিং করার জন্য, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু নো ইয়োর ভিউ, হোয়াট ইজ ডেটাবেস ফর ইয়োর আইডিয়া। তোমাদের কি আইডিয়া আছে যে হোয়াট ইজ আ ডেটাবেস?
Sir, collection of useful information. Collection of useful information. अच्छा, next. तो जहाँ जहाँ पे डाटा स्टोर कर सकते हैं, बहुत सारे डाटा एक साथ. Okay. Anything else? Anything else? ओके, whatever मनीष says, जहाँ पर हम लोग बहुत सारे डेटा स्टोर कर सकते हैं. Now, by the term database in our context, we will want to refer that a electronic system or a system which is not a manual system. আমরা এখানে একটা কম্পিউটার সিস্টেম বা কোনো একটা ইলেকট্রনিক সিস্টেমকে মিন করতে চাইবো বাই ডেটাবেস, whereas আগেকার দিনে যেটা হতো যে there will be a copy, যেটা একটা খুব মোটা কপি থাকতো, where all the records will be stored. For example, আমরা যদি ধরে নাও আমরা বিভিন্ন হোটেলে বেড়াতে যাই, তো বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, there we have to stay at different hotels. So whenever you first time goes to the reception of any hotel, they will give you a copy, a register copy, যেখানে আমরা আমাদের নাম এটসেট্রা এটসেট্রা সবকিছু এন্ট্রি করি. So this type of copies or registers were treated as the database earlier. যখন আমাদের কোনো ইলেকট্রনিক সিস্টেম ছিল না এই ডেটা রাখার জন্য, so at that time these types of copies or manual things are used as database. But as far as our concern, আমরা যখন ডেটাবেসটাকে মিন করব, we will always mean a electronic system বা একটা কম্পিউটার সিস্টেম যেখানে আমরা ডেটাগুলোকে স্টোর করে রাখবো. আমরা কিন্তু ম্যানুয়াল সিস্টেমটাকে এখন আর ডেটাবেস বলে কনসিডার করব না ইন আওয়ার কনটেক্সট, আমরা যে সাবজেক্টটা পড়ছি সেটাতে. Obviously that was another tool যেটা ইউজ হয়ে এসছে এতদিন ডেটাবেস হিসেবে, কিন্তু আমরা এখন আমাদের সাবজেক্টের মধ্যে ওই জিনিসটাকে আর রাখবো, ওটাকে আমরা ডেটাবেস হিসেবে ট্রিট করব না. স্যার That is why in the definition we স্যার রাজশ্রী রিকোয়েস্ট পাঠিয়েছে জয়েনের জন্য. এক মিনিট. আর কেউ বাকি আছে? না স্যার আর নেই কেউ. অজিত আসেনি, অজিত মানে ঢুকছে না, সকালের ক্লাসটা ঢোকেনি অজিত. সৌমাল্য মনে হয় নেই. হ্যাঁ ক্লাস আছে, সৌমাল্য আর অজিত দুজনেই নেই, জানার তো কথা. সৌমাল্য তো মেসেজ করেছিল গ্রুপে. বলা যায় না, ওদের যা ভাব. Okay. Let us go back to the slide. So in our definition, we are saying a database is an electronic system that allows data to be easily accessed, manipulated, and updated. So in our context, database should be an electronic system. That means in our context, it is a computer system which allows three types of things. First of all, there the data will be stored. So if the data is stored, we can easily access that data. We
can easily and efficiently access that data. That is our first requirement. আমার ডেটাবেস এমন হতে হবে, শুধুমাত্র ডেটা স্টোর করলেই হবে না, আমরা সেই ডেটাবেস থেকে we can easily access the data, মানে আমার যখন ডেটাটা দরকার হবে আমি ইজিলি ওই ডেটাটাকে ফেচ করতে পারবো বা দেখতে পারবো। হতে পারে সেই ডেটাটাকে নিয়ে আমি ম্যানিপুলেট করব, ডেটাটাকে এডিট করব। each of these things are coming under মানে অ্যাক্সেস মিন্স আমি ডেটাটাকে অ্যাক্সেস করব, ডেটাটা পর্যন্ত পৌঁছাতে পারবো। then manipulated means we can change that data, maybe if required we can delete that data or we can insert new data and update. It may happen that already there is a data, suppose there is a field address, we are storing the address of some person, and suppose that person is changing his current location, সে যে জায়গায় ছিল সেই জায়গা ছেড়ে অন্য কোনো একটা বাড়িতে চলে গেছে। so his or her address will be changed right now. So in our database we have to change the address of that person. So কি করতে পারি, we have to store that data, but not only storing, we have to access that data whenever required. We can manipulate that data, we can change that data, or we can delete or insert new data, or we may update that data. যদি আমার দরকার হয় we can update that data. এই পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে বলো। Any doubt up to this? No, sir. Okay, সবার ক্লিয়ার তো? কারো ডাউট থাকলে বলো। Okay, next I'm moving to the next slide. Before coming to the database, there are some very few terms which should be cleared. First of all, data. What do you mean by data? And another very close term, that is information. So what do you mean by data and what do you mean by information? Data বলতে তোমরা কি বোঝো, information বলতে কি বোঝো? Anyone? স্যার ইনফরমেশন এটা হচ্ছে ডিসক্রিট পুরো, মানে উল্টো পাল্টা যেভাবে থাকতে পারে যে কোনো হবে, কিন্তু ইনফরমেশনটা হচ্ছে একটা সাধারণ ব্যাপার। কালেকশন অফ ডেটা হবে। হ্যাঁ ঠিকই বলছো। মেইন থিং ইজ, আমি তোমাদের একটা এক্সাম্পল, মানে আমি আরেকটু ক্লিয়ারলি বলি। सर হ্যাঁ বলো। सर डेटा इमेज भी हो सकता है, डेटा इमेज भी हो सकता है आई थिंक। इमेज भी हो सकता है। अच्छा, अभी देखो, डेटा आर द रॉ फैक्ट्स। डेटा क्या होता है? डेटा रॉ फैक्ट होता है और इंफॉर्मेशन होता है मीनिंगफुल डेटा। Okay, data are the raw facts and information is the meaningful data. So what is the difference between raw fact and meaningful data? देखो मैं एक एग्जांपल देता हूँ। Suppose I say suppose Rohit, okay, Rohit and suppose 19. So Rohit is a data, 19 is a data. Now if I say the age of Rohit is 19, that is an information. যখন আমি বললাম শুধু রোহিত, তখন সেটা একটা ডেটা, 19 এটাও একটা ডেটা। These are the raw facts. But when we construct those data in a way which actually represents some meaning, যে এই রোহিতটাই বা কি আর 19টাই কি, and what is the relation between Rohit and 19? That is, the age of Rohit is 19.
Now it is a meaningful information using some raw data. So when the data is collected and structured in a meaningful way, that is called information. Anyway, then what is database? Database means wherever we store this data, that is called database. And what is database management system? In a database management system, whatever we have already specified, in a database management system, we can access the stored data, we can use that stored data for updating, for manipulation, for showing the results. So whenever there is a database and the user can handle that database on his own way, ইউজারের যে নিড, সেই নিড গুলো ওই ডেটাবেস থেকে ও মানে মেনটেন করতে পারছে ইউজিং সাম সফটওয়্যার সিস্টেম, সেটাকে আমরা বলি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, যে জায়গায় ডেটাটা স্টোর হয়ে পড়ে থাকছে, দ্যাট ইজ দ্য ডেটাবেস। এন্ড যে সিস্টেমটা বা যে সফটওয়্যারটা দিয়ে ওই ডেটাবেস থেকে ডেটা মানে নতুন ডেটা স্টোর করা যাবে বা ওল্ড ডেটার উপর কোনো রকম কোনো অ্যাডিশন ডিলিশন বা কোনো এডিট, এই কাজগুলো করা যাবে বা ডেটাটাকে ফেচ করা যাবে যে সফটওয়্যারটা দিয়ে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আপ টু দিস ইজ ক্লিয়ার? এই পর্যন্ত এই তিনটে টার্ম, ডেটা ইনফরমেশন এন্ড চারটে টার্ম অ্যাকচুয়ালি, data information, database and database management system. Any doubt about this fourth term? কারোর কোনো কোয়েরি থাকলে বলতে পারো। স্যার আরডিবিএমএস টা কি? হ্যাঁ, আরডিবিএমএস এ আমি আসছি। আমি একদম ইনিশিয়াল চারটে টার্ম কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপর আমি আরডিবিএমএস এ আসবো। খুব ভালো করে বুঝবে হোয়াট ইজ আরডিবিএমএস বা রিলেশনাল ডেটাবেস management system. Now suppose আমি একটা এক্সাম্পল, ডাইরেক্ট এক্সাম্পলে যাচ্ছি, না হলে বোঝানো খুব মুশকিল। সাপোজ there is a student database বা there is a student table, and a student টেবিলে কি কি ফিল্ড থাকতে পারে? এনি আইডিয়া? স্যার নাম, রোল নাম্বার, স্ট্রিম, রাইট। স্যার নাম, রোল নাম্বার, স্ট্রিম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ফোন নাম্বার, তোমাদের ঠিক তোমরা যখন ভর্তি হচ্ছিলে তোমাদের ঠিক এগুলো নেওয়া হয়েছিল, তাই তো? নাও এটা হচ্ছে গিয়ে যে যে একটা স্টুডেন্ট ডেটাবেসে যে যে জিনিসগুলো থাকতে পারে। নেক্সট থিং ইজ সাপোজ দেয়ার ইজ আ এক্সাম টেবিল। ঠিক আছে, একটা এক্সামিনেশন টেবিল আছে। এই এক্সামিনেশন টেবিলে কি কি ফিল্ড থাকতে পারে? যে হোয়াট আর দ্য পেপারস, what are the serial numbers of those papers, মানে পেপার কোড, হ্যাঁ, পেপার নেম, কোন ইয়ারের পেপার সেটা, সেটায় কে কে কোন কোন স্টুডেন্ট, who are the students who are appearing for these papers, all these things. ওকে, এইবার ধরে নাও ওই কোন একটা পার্টিকুলার এক্সামিনেশনে কোনো একটা পেপারে কোনো একটা স্টুডেন্টের ইনফরমেশন, মানে সেই পেপারটা ওই স্টুডেন্টটা অ্যাপিয়ার করেছে বা পাস করেছে, সেইটা ইনফরমেশন আছে। ঠিক আছে, এইবার এখানে অ্যাকচুয়ালি আমরা কি রাখবো? সেখানে কি আমরা ওই স্টুডেন্টের পুরো ডিটেলসটা রাখবো? কি মনে হয় তোমাদের? ওই এক্সামিনেশনের যে আলাদা টেবিলটা রয়েছে সেখানে কি একটা পার্টিকুলার স্টুডেন্টের পুরো ডিটেলসটা ওখানে থাকা উচিত? না স্যার, পুরো ডিটেইলস। তাহলে কি থাকতে পারে?
স্যার নাম, স্টুডেন্টের নাম, রোল নাম্বার, এই দুটো, আর স্ট্রিমটা। सर हिंदी में थोड़ा बोलिएगा हमें। तो उस डाटा बेस को मतलब लिंक कर सकते हैं, उसका मतलब जो डिटेल है स्टूडेंट का डिटेल के साथ। দেখো ওখানে এমন একটা কোনো ফিল্ড থাকা উচিত which can uniquely identify a student. If suppose there is a name, যদি একটা নাম থাকে শুধুমাত্র, ঠিক আছে, তাহলে it may happen that same name may belong to some other student. হ্যাঁ স্যার। একই নামের আরো একটা স্টুডেন্ট থাকতে পারে। So there should be one field about that student which will uniquely identify the student. আমি exactly বুঝতে পারি যে এটা ওই পার্টিকুলার স্টুডেন্টটা। So Student what code, is sir. the best possible thing which can be kept there as the identity? रोल नंबर। Roll number, very good. So roll number is a field যেটাকে আমি যদি ওখানে রেখে দিই স্টুডেন্টটা কে সেটাকে আমি ইউনিকলি বুঝতে পারবো। Now come back to the student database. In the student database or wherever we are keeping the information of the students, there is a field of roll number. That Yes, sir. roll number field uniquely identifies each student. It may happen that two students is having the same name, same age, etc. But roll number is a field by which we can uniquely identify each student. So in that case, roll number is having this field, roll number is having a particular name which is known as primary key. ওই পার্টিকুলার স্টুডেন্ট টেবিলটাতে রোল নাম্বার ফিল্ডটাকে আমরা বলি প্রাইমারি কি। ক্লিয়ার? Which field will uniquely identify the student. ঠিক আছে? But in the exam database, যদি আমি exam ডেটাবেসটার কথা বলি, in that exam database, which field can uniquely identify one exam? ওখানে কি ফিল্ড থাকতে পারে যেটা একটা পার্টিকুলার এক্সাম কে আইডেন্টিফাই করতে পারে ইউনিকলি? सो पेपर कोड। পেপার কোড উইথ ইয়ার। ঠিক আছে, কারণ সেম পেপার কোড নেক্সট ইয়ারেও থাকতে পারে। বাট ইফ উই ক্লাব টু ফিল্ডস অল টুগেদার, দুটো ফিল্ডকে যদি আমি একসঙ্গে ইউজ করি, যে 2018 এ BHN 401, that will uniquely identify a particular exam. ঠিক আছে? So altogether these two fields will work as the primary key in the exam database. কিন্তু আমি যেটা বলতে চাইছি, in exam database we are not keeping the entire details of a student. আমরা কিন্তু সেখানে একটা স্টুডেন্টের এন্ট্রি রেখেছি, কিন্তু স্টুডেন্টের যা যা ডিটেলস ইনফরমেশন we are not saving that information in the examination database. But this student database and this examination database, এই দুটো টেবিল, they are connected with a particular field. What is that field? বেসিক্যালি স্টুডেন্ট টেবিলটা এবং যে এক্সাম টেবিলটা, এই দুটো একটা পার্টিকুলার ফিল্ড দিয়ে কানেক্টেড আছে। সেই ফিল্ডটা কি? सर दोनों का प्राइमरी की कनेक्टेड है क्या? ऐसा बोलना चाहिए। फॉरगेट अबाउट प्राइमरी की। ओके। जो स्टूडेंट टेबल है और जो एग्जाम टेबल है, स्टूडेंट और एग्जाम टेबल में एक कनेक्शन है, एक लिंक है। तो रोल नंबर। वो
वो कौन सा फील्ड है? सी। सर रोल नंबर। वेरी गुड, दैट इज द रोल नंबर फील्ड। दैट मीन्स कोई एक एग्जाम का, कोई एक एग्जाम में कोई एक स्टूडेंट वहां पे अपीयर्ड हुआ है, उसका डिटेल्स अब हमें चाहिए। सपोज द एग्जामिनेशन डेटा, सॉरी, द क्वेश्चन examination table is observed by the examination cell examination table টা দেখছে। now whenever they want to find out a student, ওরা কোথায় যাবে? যে ওই রোল নাম্বারটা যাবে। now suppose that person wants to find out the details about that student, so that is the link by this roll number. now he will come to the student database, and from student database now he will get the details of that student. এই ব্যাপারটা কি ক্লিয়ার হলো? স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি স্যার স্টুডেন্ট ডেটাবেসে মানে স্যার স্টুডেন্ট যখন ভর্তি হবে তখন তো রোল নাম্বার পাওয়া যাবে না, মানে যখন ভর্তি হয়ে যাবে তখন তো তার রোল নাম্বার হবে। তো স্যার স্টুডেন্ট ডেটাবেসে রোল নাম্বারটা কি মানে রাখা যায়? স্টুডেন্ট ডেটাবেস মানে তো স্যার ঠিকানা, বাবার নাম, মানে কোথায় থাকে এইগুলো। না দেখো, যেমন ধরো আমাদের যে নিউ স্টুডেন্টসরা এখন অ্যাডমিটেড হয়ে গেছে, তারা কিন্তু ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে রোল নাম্বার পেয়ে গেছে। আচ্ছা, মানে ওটা পরে অ্যাড হয়েছে তাই তো? পরে অ্যাড হয়নি, মানে যেদিন থেকে তাদের ক্লাস স্টার্ট হয়েছে তার আগেই তাদের রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আদারওয়াইজ হাউ ক্যান ইউ টেক দ্য অ্যাটেন্ডেন্স? আচ্ছা, বুঝতে পেরেছো? যতক্ষণ না রোল নাম্বার থাকবে তুমি তো অ্যাটেন্ডেন্স নিতে পারবে না। তো যখন একটা স্টুডেন্ট বেসিক্যালি অ্যাডমিশন নেওয়ার পরের দিনই তো তার ক্লাস স্টার্ট হয়ে যায় না? হ্যাঁ, ঠিক আছে, যেদিন ক্লাস স্টার্ট হয়ে যায় বিফোর দ্যাট দ্য রোল নাম্বার ইজ জেনারেটেড এন্ড দ্যাট উইল বি কমিউনিকেটেড টু দ্য স্টুডেন্ট। ওই স্টুডেন্টকে কিন্তু তার রোল নাম্বার ক্লাস যেদিন স্টার্ট হচ্ছে তার আগেই জানিয়ে দেওয়া হয়। আচ্ছা, সো দ্যাট যখন ও ক্লাসে প্রেজেন্ট হবে, ফার্স্ট দিন যেদিন প্রেজেন্ট হবে, that student will already know his or her roll number. আচ্ছা, ঠিক আছে, so that is a separate issue. আমি যেটা বলতে চাইছি যে এক্সামিনেশন টেবিলে একটা স্টুডেন্টের ডিটেইলস আমি রাখতে পারবো না, রাখা উচিত নয়। সেখানে আমি এক্সামিনেশন ডিটেইলস গুলো সমস্ত কিছু রাখবো। এবার যখন ওখানে আমি একটা পার্টিকুলার স্টুডেন্টকে পেলাম, তার রোল নাম্বার থেকে আমি চলে আসবো স্টুডেন্ট টেবিলে। ফ্রম দ্যাট স্টুডেন্টস টেবিল নাও আই উইল গেট দ্য ডিটেইলস ইনফরমেশন অ্যাবাউট দ্যাট স্টুডেন্ট। বুঝতে পেরেছো? এই জায়গাটা কারো ডাউট আছে কিনা বল। ব্যাপারটা ক্লিয়ার হলো না ক্লিয়ার হয়নি? হ্যাঁ স্যার। কারো ডাউট নেই তো? সো দ্যাট ইজ কল্ড রিলেশন। দ্যাট ইজ হাউ আ টেবিল ইজ having a relation with the other tables. এইভাবে আমরা ডিফারেন্ট টেবিলগুলোকে রিলেট করতে পারি। and if your database management system supports this type of thing, it is known as relational database system. যদি তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এই রিলেশন, ডিফারেন্ট টেবিলস এর মধ্যে রিলেশন তুমি এস্টাবলিশ করতে পারো, যেটা থেকে একটা টেবিল থেকে তুমি আরেকটা টেবিলে চলে যেতে পারো, ঠিক আছে, এটার জন্য আমরা পরে দেখব এই ধরনের ফিল্ড গুলোকে বলা হয় ফরেন কি। তো তোমার টেবিলে যদি তুমি মানে সরি তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ইফ ইউ ক্যান হ্যাভ দ্য permission or you have the option to create this type of relations, then your database can be treated as the relational database. বোঝা গেল? বা যেটাকে আমরা বলি RDBMS। যদি আমরা এইভাবে জিনিসটাকে ট্যাকেল করতে পারি, যেখানে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে লিংক করার জন্য তোমাকে কিছু টুল দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তুমি
ডিফারেন্ট টেবিলস এর মধ্যে রিলেশন এস্টাবলিশ করতে পারো তোমার কাজের সুবিধার জন্য, and that is known as রিলেশনাল ডেটাবেস। ঠিক আছে, এরপর যখন আমরা কি কনসেপ্টে আসবো, প্রাইমারি কি কি, ফরেন কি কি, সেই কি কনসেপ্টে যখন আসবো, দিস থিংস উইল বি মোর ক্লিয়ার। ঠিক আছে স্যার স্যার হ্যাঁ বলো। বলছি স্যার এই রিলেশনাল ডেটাবেসটা এটা স্যার মানে স্টুডেন্ট ছাড়া মানে অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে বা কোনো অফিসের কাজে লাগানো যায়? সব জায়গায়, যে কোনো জায়গায় লাগানো যায়। ফর এক্সাম্পল, তুমি যদি কোম্পানির ক্ষেত্রে বলো, সেক্ষেত্রে এমপ্লয়ি একটা টেবিল হবে, ডিপার্টমেন্ট একটা টেবিল হবে। ঠিক আছে, আচ্ছা সেখানে ডিফারেন্ট মানে ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে একটা ডিপার্টমেন্ট টেবিল হয়। ঠিক আছে, ধরে নাও সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, এটসেট্রা এটসেট্রা, এরকম ডিফারেন্ট ডিপার্টমেন্টস আছে। তো সেই ডিপার্টমেন্টাল টেবিল যেটা থাকবে, সেখানে ডিফারেন্ট ডিপার্টমেন্টের ডিটেলস থাকবে। ধরে নাও সেলস ডিপার্টমেন্ট, এই সেলস ডিপার্টমেন্টটা কতজন এমপ্লয়ি আছে, এদের এদের মানে কবে থেকে এই সেলস ডিপার্টমেন্টটা স্টার্ট হয়েছে, এদের যদি কোনো পার্টিকুলার পলিসি থাকে সেইটা, মানে এদের এন্ট্রি টাইম কখন হবে, এক্সিট টাইম কখন হবে, হতে পারে ডিফারেন্ট ডিপার্টমেন্টের এন্ট্রি টাইম এক্সিট টাইম আলাদা, সেটা কোম্পানি পলিসির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, বা আর কোনো ওই ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি কত, এই ধরনের বিভিন্ন ফিল্ড থাকতে পারে। এইবার সেখানে একটা যদি তোমাকে আরেকটা ধরো তোমার এমপ্লয়ি টেবিল আছে। এবার এমপ্লয়ি টেবিলে সেখানে এমপ্লয়ি ডিটেলস আছে, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি কোড, এটসেট্রা এটসেট্রা, ওখানে সমস্ত জিনিসগুলো আছে। ঠিক আছে, তার মধ্যে একটা পার্টিকুলার ফিল্ড থাকবে ডিপার্টমেন্ট আইডি। ঠিক আছে, একটা পার্টিকুলার এমপ্লয়ির ক্ষেত্রে একটা কোড থাকবে ডিপার্টমেন্ট আইডি। এই ডিপার্টমেন্ট আইডিটা ডিপার্টমেন্ট টেবিলে, দ্যাট ইজ দ্য প্রাইমারি কি, দ্যাট ইজ দ্য ইউনিক ফিল্ড। By the department ID, you can uniquely identify a department. For example, 001 is the sales department, 002 is the marketing department. In this way, for each department, there will be a department code, a department ID. And in your employee database, each employee begins to a department. প্রত্যেকটা এমপ্লয়ি কোনো না কোনো পার্টিকুলার ডিপার্টমেন্টের সঙ্গে কানেক্টেড থাকবে। ক্লিয়ার? সো সাপোজ যে লোকটা সেলস ডিপার্টমেন্টে কাজ করে, সেই এমপ্লয়ি আইডিটা, তার এমপ্লয়ি ডেটাটা যেখানে মেনটেন হচ্ছে, দেয়ার এগেইনস্ট দ্যাট এমপ্লয়ি দ্য ডিপার্টমেন্ট আইডি উইল বি স্পেসিফাইড যে এ 001 এ কাজ করে, এর ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 001। Now, if from the employee database you want to know, suppose X বলে একজন পার্সন আছে, এই X পার্সন যে ডিপার্টমেন্টে কাজ করে, you want to know the details of about that department, then you can use the department ID, and by using the department ID, you can find out the details of the department from the department table. বুঝতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ জিনিসটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আর স্যার বলছি কোনো জিনিস মানে কোনো কিছুর ক্ষেত্রে মানে কোনো জিনিসের ক্ষেত্রে এটা কি হতে পারে? মানে জিনিসের ক্ষেত্রে মানে বলো? মানে যেগুলো মানে লিভিং জিনিস নয়, মানে কোনো এই মুদিখানার দোকানের জিনিস বা অন্য কিছু। সেখানে তোমার কি কি টেবিল আছে তুমি বলো একটু। যেমন লট নাম্বার থাকতে পারে, আর ব্যাচ নম্বর, এগুলো এগুলো থাকতে পারে। সবই তোমার চলে গেল স্টোর বলে একটা টেবিলে, আচ্ছা তাই না? স্টোর বলে যে টেবিলটা আছে, সেখানে তুমি নিশ্চয়ই সমস্ত প্রোডাক্টের, তুমি যেগুলো বলছো যে লট নাম্বার বা সামথিং লাইক দ্যাট, সেইগুলো ধরো স্টোর টেবিলে চলে গেল। আচ্ছা ঠিক আছে, আর কি টেবিল আছে বলো? এমনি মানে যেগুলো পুরনো লটের জিনিসপত্র হয়, যেগুলো নতুন লটের হয়, ওগুলো তো আলাদা হতে পারে। হ্যাঁ, মানে টেবিলের নামটা বলো।
টেবিল মানে এমনি তো লট নাম্বার বলেই তো টেবিলটা হয়। লট নাম্বার তো একটা ফিল্ড কোন একটা টেবিলের, টেবিলটা কি? আচ্ছা, মানে কোনো জিনিস। মানে যেমন ধরো স্টক হচ্ছে একটা টেবিল যার মধ্যে বিভিন্ন প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কতগুলো করে কোয়ান্টিটি আছে, হ্যাঁ, হুম, এই সমস্ত ডিটেলস ওখানে রাখা আছে। আচ্ছা, রিঅর্ডার লেভেল কত হবে পার্টিকুলার একটা কোয়ান্টিটিতে, পার্টিকুলার একটা প্রোডাক্টের ক্ষেত্রে। ফর এক্সাম্পল সোপ ধরে নাও তোমার একটা কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ধরে নাও লাক্স, এই লাক্স সোপটা তোমার এখন স্টকে আছে 50, তোমার রিঅর্ডার লেভেল হচ্ছে ধরে নাও 15, মানে 15 যখন আর 15টা পড়ে থাকবে তখন তোমাকে অর্ডার দিতে হবে, ওটা আবার নতুন করে আনাতে হবে। তো সেটাকে তুমি পুরো স্টক টেবিলে মেंटेन করতে पारो। अच्छा, ठीक तो है, कस्टमर का भी टेबल बना सकते हैं। कस्टमर का भी टेबल बना सकते हो। अगर कस्टमर का टेबल बनाते हो तो कस्टमर टेबल से वो कस्टमर क्या क्या प्रोडक्ट खरीद रहा है उसका आईडी तुम वहां पे स्टोर कर सकते हो। जो प्रोडक्ट है, प्रोडक्ट आईडी वो तुम कस्टमर टेबल में, मतलब एक पर्टिकुलर कस्टमर जो प्रोडक्ट ले रहा है उसका प्रोडक्ट आईडी तुम मेंशन करके रख सकते हो। सो if you want to know about the details of that product, you can go to the stock table and you can check the details about that product. So this way you can relate these things. ঠিক আছে? हाँ सर। यस सर। আর কোনো প্রশ্ন? ना सर, আর নেই। सर हेलो। বলো। सर बोल रहे सर एसक्यूएल है क्या हम लोग में, हम लोग का? हाँ एसक्यूएल है तो। सर लैब होगा क्या उसका? हाँ हाँ लैब होगा। ओके सर। अभी आज क्योंकि फर्स्ट क्लास है, फर्स्ट क्लास में मैं डेटाबेस का कोई आइडिया ना देके डायरेक्ट अगर लैब शुरू करता हूँ तो वो गलत होता है। पहले तो डेटाबेस का कोई आइडिया देके उसके बाद लैब स्टार्ट होना चाहिए। सर उसके लिए सॉफ्टवेयर इंस्टॉल करना पड़ेगा क्या कंप्यूटर पे? नहीं करना पड़ेगा, मैं एक लिंक बता दूंगा आज ही क्लास के एंड में, मैं लिंक बता दूंगा उस सर नहीं तो लिंक को आप ग्रुप में शेयर कर सकते हैं सर। हाँ हाँ कर दूंगा। तो हाँ ठीक है, वहाँ से डायरेक्ट ओपन कर लेंगे सर। हाँ उस लिंक से तुम लोग डायरेक्ट ओपन कर सकते हो, उसके लिए कोई इंस्टॉल करने की जरूरत नहीं है। रन टाइम तुम हाँ, पे कमेंट लिखोगे वो रन करेगा। तो जैसे माई एसक्यूएल है, अगर चाहो तो तुम इंस्टॉल कर सकते हो, लेकिन क्योंकि तुम लोग बहुत सारे लोग फोन यूज कर रहे हो और हो सकता है किसी तुम्हारा जो सिस्टम है उसको ज्यादा तुम प्रेशर नहीं देना चाहते हो, तुम नहीं चाहते हो कि कोई नया सॉफ्टवेयर इंस्टॉल करे, इसलिए मैं लिंक देके ऑनलाइन जो एसक्यूएल एडिटर होता है, एसक्यूएल कंपाइलर होता है, उसका लिंक दे रहा हूँ ठीक है ताकि इंस्टॉल ना करना पड़े। तो जो सॉफ्टवेयर है और जो ऑनलाइन है उसमें तो कमांड सेम होगा ना? हाँ सेम होगा। इवन मैं Okay, जो sir. लिंक दूंगा उसमें ये फैसिलिटी है कि वहां पे तुम लैंग्वेज, एसक्यूएल का लैंग्वेज चूज कर सकते हो, क्योंकि एसक्यूएल का जो हम लोग का जो डेटाबेस सॉफ्टवेयर होता है उसका तो बहुत सारा ऑप्शन होता है, जैसे मान लो माई एसक्यूएल होता है, जैसे ओनली एसक्यूएल होता है। तो मैं दिखाऊंगा वहां पे एक ऑप्शन है ताकि तुम कोई भी डेटाबेस सॉफ्टवेयर चूज कर सकते हो, उसका लैंग्वेज तुम यूज कर सकते हो। ठीक है, एनीवे वो बाद में आएंगे प्रैक्टिकल के बारे में। ओके, नेक्स्ट इज द फाइल प्रोसेसिंग सिस्टम। व्हाट इज फाइल प्रोसेसिंग सिस्टम? एक्चुअली हम लोग डेटाबेस को वेब में कैसे डील करते हैं, एक रियल सिनेरियो में हम लोग आते हैं।
देखो, जो डेटाबेस मैनेजमेंट सिस्टम होता है या जो डेटाबेस होता है, ये जो डीबीएमएस होता है, क्या हम लोग डेली बेसिस में इसको डायरेक्टली एक्सेस करते? व्हाट इज योर ओपिनियन? Do we directly handle or do we directly enter inside any database in our daily basis? से इनडायरेक्टली करते हैं सर। হ্যাঁ ডাইরেক্টলি করি তো গুগল স্যার গুগল আমরা নর্মাল যে ধরো আমরা যখন কম্পিউটারে বসি বা ওয়েবে যখন কাজ করি, আমরা কি কোনো ডেটাবেসের মধ্যে ঢুকি? তো গুগলে ডেটাবেসের মধ্যে তো ঢুকি। কিসের? গুগল গুগলের ডেটাবেসের মধ্যে ঢোকো? नहीं सर, डेटाबेस में तो नहीं जा सकते। ভালো করে খেয়াল করো, ডেটাবেস সফটওয়্যারের মধ্যে ঢোকো, কোনো এসকিউএল বা এরকম কোনো সফটওয়্যারের মধ্যে ঢুকি? सर नहीं, No, डायरेक्टली we use the application program, যেটা আমরা suppose HTML, আমরা কোনো ওয়েব পেজ আছে, that web page is written in by HTML বা PHP. This type of application programs are running there. So various application programs are running and the user, external user, is using this application program. Now, this application program is actually connected with a file system. File system means আমি বলতে চাইছি, এই যে ধরে নাও, suppose we are filling up a online form, আমরা অনলাইনে কোনো একটা ফর্ম ফিল আপ করছি, কোনো একটা রেজিস্ট্রেশন করছি, সেখানে কি করতে হবে? সেখানে আমাকে নাম দিতে হবে, আমার পাসওয়ার্ড দিতে হবে, আমার ডিটেলস দিতে হবে, সাপোজ অ্যাড্রেস দিতে হবে, এটসেট্রা এটসেট্রা। দ্য ডিটেলস অফ দ্য ইউজার শুড বি গিভেন। নাও আমরা কি করতে পারি যে যেখানে আমাদের ফোন নাম্বার চাওয়া হচ্ছে সেখানে আমরা একটা অ্যালফা নিউমেরিক ভ্যালু দিয়ে দিলাম? এটা কি আমরা করতে পারি? नहीं सर, restriction होता है तो। So we have to give a number. Similarly, যেখানে আমাদের নাম চাওয়া হচ্ছে সেখানে কি আমরা কোনো নিউমেরিক ভ্যালু দিতে পারি? Can we insert any numeric value in place of our name where a name is actually needed? नो सर, যেখানে আমার নাম চাওয়া হচ্ছে, আমাকে নাম দিতে বলা হচ্ছে, सर नहीं दे सकते हैं। আমি কোনো নিউমেরিক ভ্যালু বসিয়ে দিতে পারি? सर नहीं बैठा सकते। Okay, so हेलो, whenever the application program is handling some data, there should be a data structure. Dataটা কোন স্ট্রাকচারে আমরা দেব? If it is a name field, it should always take the characters. If it is a phone number field, it should always take the numbers. So for each field, a particular structure of data has been specified. Again, suppose your date of birth. For date of birth, it should be a date type data. এটা একটা particular date type data হবে, ঠিক আছে? So for each field, we have to maintain a data structure, a particular structured data. And after that, whenever the application program has taken all this data in the particular data structure, according to the particular mentioned data structure, obviously the structure of data should be mentioned previously in this application program. যে application programটা আমরা ইউজ করছি তার মধ্যে এই ডেটা স্ট্রাকচার কি হবে সেটা আগে থেকে মেনশন করতেই হবে, তাই না? এই জায়গাটা এগ্রি করছো? Otherwise that application program, that software will accept alphanumeric বা alphabets in the field of phone number. তো আগের দিকে আমাকে স্পেসিফাই করে আসতে হবে যে কোন পার্টিকুলার ফিল্ডটা কোন টাইপ অফ ডেটা নেবে। এই জায়গাটা ক্লিয়ার? यस सर।
Now after taking this data in the specified format, যে ফরম্যাটে আমরা চাইছি সেই ফরম্যাটে নিয়ে নেওয়ার পর from the user, that data will be sent to a database system. এবার এটাকে পার্টিকুলার ফিল্ডে আমরা যেভাবে ডেটা চাইছিলাম সেইভাবে ডেটাটা যখন আমরা রিসিভ করে নিচ্ছি, নাও দিস ডেটা উইল বি সেন্ট টু আ ডেটাবেস সিস্টেম। এইবার একটা কোনো পার্টিকুলার ডেটাবেস সিস্টেম বা ডেটাবেস সফটওয়্যারের কাছে এটাকে পাঠানো হবে। দিস সিস্টেম ইজ অ্যাকচুয়ালি ইনভিজিবল টু দ্য ইউজার। ইউজার কিন্তু এই সিস্টেমটা, এই ডেটাবেসটাকে দেখতে পাচ্ছে না। এই ডেটাবেসে কি কি টেবিল আছে, সেই টেবিলের মধ্যে কি কি ফিল্ড আছে, সেই ফিল্ডগুলোর কি টাইপের ফিল্ড আছে, this is invisible to the user. User cannot see or user don't have any idea about this database. So whenever your application program has been taken the data in the specified format, now it is the responsibility of the application program to send these data to the specified database, যে particular database টা রান করছে তার পার্টিকুলার ফিল্ডে ওই ডেটাগুলো বসে যাবে। ঠিক আছে? Now suppose you want to enter inside your mail. তুমি তোমার মেলের মধ্যে এন্ট্রি করতে চাইছো, তোমার মেলের মধ্যে ঢুকতে চাইছো। ঠিক আছে? So for that, whatever the fields are required, যখন তুমি তোমার মেলে লগ ইন করবে কি কি ফিল্ড রিকোয়ার্ড, কি কি ফিল্ড দিতে হবে? ইউজার নেম আর পাসওয়ার্ড, তো মেল আইডি আর পাসওয়ার্ড। ভেরি গুড। তো মেল আইডি যখন দিলে তারপরে তার পাসওয়ার্ড দিলে, আফটার দ্যাট সাপোজ ইউ দেয়ার ইজ আ সাবমিট বাটন, ইউ ক্লিক অন দ্যাট সাবমিট বাটন। এই মেল আইডি আর পাসওয়ার্ড দুটো কোথায় যায়? মেলের ডেটাবেস। ডেটাবেস আছে, সাপোজ ইউ আর ইউজিং জিমেল সিস্টেম। সো জিমেলে তোমার নামে যে অ্যাকাউন্ট আছে সেখানে তোমার ইউজার নেমও স্টোর আছে এন্ড পাসওয়ার্ড ইজ অলসো স্টোরড। সো টেকিং দিস ইউজার নেম, it will check to the database whether this username is having this particular password. আমি যে ইউজার নেমের এগেইনস্টে যে পাসওয়ার্ডটা দিলাম, ডেটাবেসেও ইউজার নেমের এগেইনস্টে এই পাসওয়ার্ডটাই কি স্টোর আছে? So basically after taking these two values from you, it is going back to the user database, and from that database it is fetching the value. ওই ইউজার আইডির এগেইনস্টে ও অ্যাকচুয়ালি ফেচ করছে what is the password that is already stored in that database. ওই ডেটাবেসে ওই ইউজার আইডির এগেইনস্টে কি পাসওয়ার্ড আমরা দিয়ে রেখেছি সেটা কিন্তু ও চেক করছে। and checking this ও তোমার মানে কিছু একটা পাবে, আইদার ট্রু পাবে অথবা ফলস পাবে। হয় পাসওয়ার্ডটা ম্যাচ করবে না হলে করবে না। and according to this, if suppose যদি ওটা ম্যাচ করে যায়, then it will redirect you to the inbox page. inbox পেজের মধ্যে ঢুকিয়ে দেবে বা তোমার মেলের মধ্যে যে মেল অ্যাকাউন্টটা সেটার মধ্যে ঢুকিয়ে দেবে। if there is a mismatch, যদি ম্যাচ না করে তাহলে according to that a particular response will come to you, যে দেখাবে যে your password is invalid বা something like that, এরকম কিছু একটা জিনিস আসবে। so the entire response is very much dynamic. তুমি সাবমিট প্রেস করার পর কি রেসপন্স পাবে, তুমি কি তোমার মেলের অ্যাকাউন্টের মধ্যে ঢুকে যাবে না তোমাকে পাসওয়ার্ড ইনভ্যালিড এই জিনিসটা দেখাবে, দ্যাট উইল বি ক্রিয়েটেড ডাইনামিক্যালি। এই যে নেক্সট যেটা আসবে সেটা কিন্তু ফিক্সড নয়, তুমি ঠিক দিলে একটা আসবে, ভুল দিলে একটা আসবে। তো নেক্সট যে পেজটা রিডাইরেক্ট করা হবে দ্যাট ইজ নট আ ফিক্সড পেজ। সো whichever page will be open, that is completely dependent on the database checking. ওই ডেটাবেসে গিয়ে যে চেকিংটা হলো তার উপর কিন্তু পুরোটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে? বাট as a user, do we have any idea about the database?
এই যে কোন ডেটাবেসে গেল, সেখানে গিয়ে কি কি ফিল্ড ছিল, কিসের এগেনস্টে কি চেক হলো, আদৌ কি আমি সেটা অ্যাজ আ ইউজার বুঝতে পারলাম? আমি কিন্তু সেটা বুঝতে পারিনি। ক্লিয়ার? সো দিস আর দ্য থ্রি ফেজ। By following these three phases, actually the normal day-to-day jobs will be done. আমরা নর্মালি যেগুলো আমরা ফেস করি, যেগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে করি, বা নর্মালি যেভাবে আমরা ডেটাবেসকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করি, দিস ইজ বাই ফলোইং অল দিস থ্রি ফেজেস। ঠিক আছে, বোঝাতে পারলাম? কারোর ডাউট থাকলে বলো। सर क्वेश्चन है सर, बोल रहे सर जैसे जीमेल है तो उसमें मतलब कि मिलियंस ऑफ डेटा है, ठीक है सर, मतलब अगर हम लोग अपना यूजर नेम और पासवर्ड डालते हैं तो मतलब इतना जल्दी रेस्पॉन्स कैसे मिल जाता है हमें? तुम जीमेल के बारे में पूछ रहे हो, तुम गूगल के बारे में सोचो। जब गूगल में तुम सर्च देते हो, कितना सारा डेटा तुम्हें फेच करके देते हैं और कितने सेकंड में देते हैं। हाँ सर, ये कैसे होता है सर? ये जो सर्च करते हैं वही निकल के आता है, तो सोच के सर ये मतलब प्रोसेसर पे ये क्या डिपेंड? जीमेल में जो है तुम्हारा फिर भी एक लिमिटेड स्पेसेस है, क्योंकि मतलब नंबर ऑफ यूजर्स जो है वो फिक्स्ड है। लेकिन जब तुम गूगल में सर्च देते हो तो पता नहीं कहां कहां वो सर्च करता है और कितने सारे लिंक्स वो जनरेट करके देते हैं। So this is what Google is doing every day. আজ ধরো যে গুগলে মানে আমরা যদি ভাবি যে গুগলে যারা কাজ করে তাদের কাজটা কি, তাহলে গুগলে তো বিভিন্ন লোক তাদের বিভিন্ন সাইট ডিজাইন করছে, সেটাকে লিংক করে দিলেই তো গুগলের কাজ শেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে গুগলের মেন রিসার্চের কাজটা কি? Each and every day Google is trying to find out a faster process than the previous one. প্রত্যেক দিন গুগলে একটা জিনিস সার্চ করতে যে টাইমটা লাগে, তার থেকে আরো সার্চিং টাইম কিভাবে কমানো যায় সেটার উপর ওরা রিসার্চ করে যাচ্ছে। সো অল দিস আর ডিপেন্ডেন্ট অন দ্য সার্চিং অ্যালগোরিদমস। ওরা আরো ফাস্টার সার্চিং অ্যালগোরিদমস, একটা হচ্ছে সার্চিং অ্যালগোরিদমস, এন্ড সেকেন্ড ইজ দ্য this is the software portion, another portion is the technologies, মানে কি কি হার্ডওয়্যার ওরা ইউজ করবে যাতে জিনিসটা আরো ফাস্টার হবে। এই দুটোর উপর ওরা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। ঠিক আছে, তার ফলে দেখবে তোমার গুগলের স্পিডটা কিন্তু ডে বাই ডে আরো বেড়ে যাচ্ছে, সার্চিং স্পিডটা আরো ডে বাই ডে বেড়ে যাচ্ছে। ওকে, यस सर। any other question? স্যার যেটা মেলে যেটা আছে ওটা স্যার ডাইনামিক ডেটাবেস সিস্টেম, ওটা না? মেলে যেটা আছে, মেলে যে কাজটা করে, যে ডেটাবেস যেটা কাজটা করে, ওটা ডাইনামিক ডেটাবেস সিস্টেম হিসেবে তো কাজ করে। ডাইনামিক ডেটাবেস সিস্টেম বলে কিছু নেই এখানে। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি ডাইনামিক পেজেস। ঠিক আছে, মানে আমি যে ফার্স্টে জিমেলের যে পেজটা লগ ইন করার জন্য খুলি, সেটা হচ্ছে আমার একটা স্ট্যাটিক পেজ। আমি যখনই জিমেলে লগ ইন করতে যাব আমাকে সবসময় ওই পেজটাই দেখাবে। এরপরে ওখানে যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছ, তারপরে ও যে পেজটাকে ফেচ করবে, দ্যাট ইজ দ্য ডাইনামিক পেজ। ওই পেজটা কিন্তু ডাইনামিক পেজ। সেটা লগ ইন সাকসেসফুল হলে একরকম তার রেসপন্স আসবে, সাকসেসফুল না হলে একরকম তার রেসপন্স আসবে। মোরওভার যখন এবিসি ইউজার তার লগ ইন পেজে ঢুকছে লগ ইন সাকসেসফুল করে, তাকে যে পেজটা দেখাবে, আর যখন XYZ ইউজার তার লগ ইন সাকসেসফুল হলে তাকে যে পেজটা দেখাবে, দুটো কি সেম হবে? না স্যার। সেম হবে কি? না। হ্যাঁ বলছো না না বলছো? না স্যার না। হ্যাঁ, কারণ হচ্ছে এবিসি ইউজার লগ ইন সাকসেসফুল করে ঢুকলে তাকে হয়তো দেখাচ্ছে ওয়েলকাম এবিসি, আর যে XYZ ইউজার তাকে হয়তো দেখাচ্ছে ওয়েলকাম XYZ। বাকি ইন্টারফেসটা
মানে ডিজাইনটা সেম থাকবে, বা তার ইনবক্সে ঢোকার পর তার মানে সরি ইনবক্স বলছি, তার মেলের অ্যাকাউন্টে ঢোকার পর তার বাঁ দিকে যে অপশন গুলো আছে ইনবক্সে, কারোর ধরো ইনবক্সে 80টা মেল এসছে, কারোর 8টা মেল এসছে, সেইগুলো তো আলাদা হচ্ছে। তো স্ট্রাকচারটা একরকম থাকবে, কিন্তু এক্সাক্ট কন্টেন্টটা কি হবে দ্যাট ইজ ডাইনামিক। তো এগুলোকে আমরা ডাইনামিক ডেটাবেস বলি না, ডাইনামিক পেজ বলি। ডেটাবেস কিন্তু স্ট্যাটিক, ডেটাবেস কিন্তু ডাইনামিক হবে না, ওর একটা পার্টিকুলার ডেটাবেস থাকবে। এটাকে আমরা বলি ব্যাক এন্ডে কাজ করে, ডেটাবেসকে আমরা বলি ব্যাক এন্ডে কাজ করে, অ্যান্ড ইন ফ্রন্ট এন্ড ইওর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইজ রানিং। কেউ কেউ আবার 3 লেয়ার আর্কিটেকচার করে, সেখানে একটা মিডল এন্ড বলে। মিডল এন্ড হচ্ছে লাইক দ্য ল্যাঙ্গুয়েজেস লাইক জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্ট যেমন একটা ল্যাঙ্গুয়েজ যারা ক্লায়েন্ট সাইডেই কিছু চেকিং করে ফেলে। এই জায়গাটা জানো ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন কাকে বলে? What do you know by client side validation? There are two types of validation. One is the client side validation, another is the server side validation. এই দুটো জানো কাকে বলে? तो जो क्लाइंट है मतलब अपने पीसी से ही कर सकते हैं, क्लाइंट और सर्वर को तो सर्वर से एक्सेस करना है। সার্ভার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। আচ্ছা ক্লায়েন্ট সাইডটা হচ্ছে ধরুন আমরা একটা ফোন নাম্বারের ফিল্ডে একটা নাম লিখে দিলাম, তখন সেটা ক্লায়েন্ট সাইডে গিয়ে ভেরিফাই হবে, আমাকে সাবমিট করতেই দেবে না, আগে আগে বলবে আমাকে নাম্বারটা ঠিক করতে, ওটা ফোন নাম্বার দিতে। এইবার যদি সার্ভার সাইডে ওটা চলে যায়, যদি আমি যে কোনো হোক ক্লায়েন্ট সাইড থেকে বাইপাস করে সার্ভার সাইডে পাঠিয়ে দিই, তখন সার্ভার সাইড ওটাকে চেক করবে যে ওটা একটা নাম্বার না ওটা একটা টেক্সট। এটা তো সার্ভার সাইড ভেরিফিকেশন। না, এবার তুমি যেটা বলছো ঠিক বলছো। এবার আমাকে বলো একটা ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশনের এক্সাম্পল আর একটা সার্ভার সাইড ভ্যালিডেশনের এক্সাম্পল। স্যার ক্লায়েন্ট সাইড এই যে স্যার বললাম একটা ফোন নাম্বার আছে, সেখানে যদি সেই ফিল্ডে আমি একদম ঠিক বলেছো। বাকিরা কি বুঝতে পেরেছো হোয়াট ইজ ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন? সাপোজ উই হ্যাভ আ ফোন নাম্বার ফিল্ড। এই ফোন নাম্বার ফিল্ডে কেউ আমাদের ফোন নাম্বার কত ডিজিটের হয়? ধরো না মোবাইল নাম্বার কত ডিজিটের হয়? 10 ডিজিট। 10 digit 10 digit হয়। So it cannot be a 3 digit or 4 digit number, it should be a 10 digit number. This is one checking. Another checking হচ্ছে যা ফোন নাম্বার হবে obviously it should be a number type, এখানে কোনো ABCD ঢুকবে না, কোনো লেটার ঢুকবে না। So this type of checking can be done in the client side, মানে ক্লায়েন্ট যেখানে আছে, আমি তো যখন আমার যে সাইটটা আমি যেখানে আমার ওয়েব পেজটা খুলেছি, at that site it is known as the client side, and server side মানে হচ্ছে ধরো নাও আমি যদি গুগলের পেজ খুলি, so whenever the client is submitting his page, that page will go to the Google, সেটাকে আমরা বলছি ওই গুগলের জায়গাটাকে আমরা বলছি সার্ভার সাইড। সো আমি ক্লায়েন্ট সাইডে কিছু ভ্যালিডেশন করে নিতে পারি, যেমন এখানে আমার এই ফোন নাম্বার ফিল্ডের উপর ভ্যালিডেশনটা ইট ক্যান বি ডান ইন দ্য ক্লায়েন্ট সাইড ইটসেলফ। এটার জন্য তো আমার সার্ভারের হেল্প লাগবে না, আমি ক্লায়েন্টেই করে নিলাম যে নাম্বারে আমার 10 ডিজিট নাম্বার দিয়েছে কিনা, নাম্বারই আছে কিনা, সেখানে কোনো অ্যালফা নিউমেরিক ভ্যালু ঢোকেনি তো, মানে অ্যালফাবেট ঢোকেনি তো, এটা আমি ক্লায়েন্ট সাইডেই করে দিতে পারি। যদি ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন গুলো ওকে হয়ে যায়, then we will go for the server side validation. Now what is the example of server side validation? এই যে ইউজার নেমটা আমি দিচ্ছি তার এগেইনস্টে যে পাসওয়ার্ড, whether I have used the original password or whether I have used the wrong password, it cannot be determined at the client side. এটা আমি ক্লায়েন্ট সাইডে দাঁড়িয়ে ঠিক করতে পারবো না, এটা আমাকে সার্ভারকে পাঠাতে হবে। then that server will communicate with the database server. সার্ভার নিজে কিন্তু ডেটাবেসটা মেইনটেইন করে, আরেকটা লেভেল আছে, that is the database server. So server will send the query to the database server will give the reply to the server যে ঠিক আছে লগইন credential ঠিক দিয়েছে না ভুল দিয়েছে, then the server will communicate to the client. তো এই যে পাসওয়ার্ড ভেরিফিকেশনের যে কেসটা হলো, এটা কিন্তু আমি ক্লায়েন্ট সাইডে দাঁড়িয়ে কোনোদিনই করতে পারবো না। ফর দ্যাট I have to send the query to the server and then server will deal it with the help of the database server. Now, is it clear what is client side validation and what is server side validation? কারো ডাউট থাকলে বলো।
नो सर। কারোর কোনো ডাউট নেই তো? কোনো ডাউট নেই অবধি? ওকে, নেক্সট এবার যেটা আমরা দেখব যে before the database management system comes, how the files how the data are being kept. ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আসার আগে, যখন ডেটাবেস ম্যানেজমেন্ট কোনো সিস্টেম ছিল না, তখন কিভাবে আমরা ডেটাগুলোকে নিয়ে কাজ করতাম? এনি আইডিয়া? তোমাদের কি মনে হয় কিভাবে ডেটাবেস গুলোকে নিয়ে কাজ করা হতো? सर ऑनलाइन या ऑफलाइन? অনলাইন। ऑनलाइन। মানে তখন আমরা ডেটাবেসের ডিবিএমএস এর রিপ্লেসমেন্ট হিসেবে কি কাজ করতাম, মানে কি ভাবে ডেটা ম্যানিপুলেট? इको हो रहा है सर आपका साउंड। मेरे साइड से इको नहीं हो रहा है, किसी ने साउंड ऑन किया है उसके साइड से इको हो रहा है। सर मैंने ऑन करा है तो सर अनम्यूट करते बोलুন। अरे सर इको हो गया। भाई मेरा ऑफ ही है, अभी मैंने ऑन किया है। नहीं सर आपका तो आगे से ही इको आ रहा है। अभी इको हो रहा है? अब तो नहीं, आप तो नहीं सर, ठीक, मेरा इको नहीं हो रहा है। अब तो ठीक ठाक से आ रहा है। हाँ, ये इको क्यों होता है? किसी ने, कोई एक स्टूडेंट अगर फोन से और लैपटॉप से दोनों से ही साउंड ऑन करके बैठा है तो इको आ सकता है। मनीष सुन ले। सर मेरा मतलब कि लैपी में मतलब कि मेरा माइक नहीं है तो इको कैसे होगा? एनीवे अभी इको तो नहीं हो रहा है ना? नहीं सर। ओके, सो इज इट क्लियर? माय क्वेश्चन इज क्लियर। जब डेटाबेस मैनेजमेंट सिस्टम नहीं था तब कैसे डेटा को सॉफ्टवेयर से हैंडल किया जाता था? सर टेक्स्ट फाइल। Maybe data will be stored in a Word file or in a Excel file, right? We can store the data inside a text file or something like this. So Yes sir. what are the problems related with this? First problem is data redundancy and inconsistency. So I'll come to these problems one by one. First, let me read out the problems. Data redundancy and inconsistency, difficulty in accessing data, data isolation, integrity problems, atomicity problems, concurrent access anomalies, and security problems. एक चीज मैं बता दूं, जो लोग मोबाइल से इसको देख रहे हो, अगर तुम लोग चाहो तो अपने मोबाइल स्क्रीन में जाके उसको जूम कर सकते हो। जैसे हम लोग मोबाइल में कोई पिक्चर को जूम करते हैं, अगर यहाँ पे लग रहा है कि कोई टेक्स्ट तुम्हें दिखाई नहीं दे रहा है पूरा, तो मोबाइल के स्क्रीन में जाके तुम अपने यूजिंग योर फिंगर्स यू कैन जूम इट। हाँ सर होता है सर, हो रहा है। शायद सबको पता नहीं है इसलिए मैंने बता दिया। हाँ सर। सर एफपीएस का फुल फॉर्म क्या है? हाँ, फ्लॉपी फ्लॉप सर। FPS फाइल प्रोसेसिंग सिस्टम। ओके, फाइल प्रोसेसिंग सिस्टम। ओके सर। Okay, first is the data redundancy. सर हाँ, सर प्रीवियस वन सर। हाँ, স্যার আমি বলছিলাম পিছলে যে वाला এই सर।
একজন একজন করে বলো। দাঁড়া মানিস, বলছিলাম যে স্যার যখন ডিবিএমএস ছিল না তখন কিভাবে ডেটাটা মানে স্টোর করা হতো, তো সেটা একবার একটুখানি বলবেন? হ্যাঁ, সেটা কি করতাম, আমরা একটা নর্মাল ফাইল খুলে তাতে স্টোর করতাম। ধরে নাও একটা টিএক্সটি ফাইল বা একটা ওয়ার্ড ফাইল, ঠিক আচ্ছা। আছে? হুম। এক মিনিট। সেটা খুলে আমরা ওখানে ডেটাগুলো স্টোর করে রাখতাম। হুম। মানে তাহলে স্যার ওটাতেই মানে হয়ে যেত, তাই তো? মানে প্রবলেম গুলো এইগুলো হতো। ঠিক আছে, এনিওয়ান মানে কেউ একটা কিছু सर साउंड नहीं आ रहा आपका। हेलो हाँ বলছিলে? सर, बोल रहा हूँ सर, प्रीवियस स्लाइड करिए ना सर, स्लाइड को पीछे करिए। हाँ बोलो। यहाँ पे कोई क्वेश्चन है? স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল, আগে যে বলো। ডেটাবেস যখন ছিল না তখন তো স্যার ওয়ার্ড তারপর বিভিন্ন রকম টেক্সটের মাধ্যমে সেগুলোকে সেভ করা থাকতো, তো ওইগুলো তো আপগ্রেড তো ইজি খুব প্রসেস ছিল। এখন তো ডেটাবেসে ওইটাও তো স্যার ডিসঅ্যাডভান্টেজ হতে পারে স্যার। কি বললে আরেকবার বুঝতে পারলাম না। আমি বলছি স্যার এখন যে ডেটাবেসের যে সিস্টেমটা এসছে তাতে স্যার একটা কোনো ডেটা যদি চেঞ্জ করতে যাই তো অনেকটাই অসুবিধা আছে, প্রবলেম হবে তো। আগে যখন ডেটাবেসটা ছিল না इजी है अभी का। তখন তোমার আগে যখন ডেটাবেসটা ছিল না অসুবিধা ছিল কাজ করা। মানে ওয়ার্ড ফাইল থাকলে স্যার ওয়ার্ডে তো যখন তখন স্যার চেঞ্জ করা যেত। আচ্ছা ঠিক আছে, আমি ডিসঅ্যাডভান্টেজ গুলো বলি তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। তোমার আশা করি তুমি যেটা যেটা তোমার মাথায় আসছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক ওকে আছে? স্যার। Okay, first case is the data redundancy. এক মিনিট, এখানে কি রিডান্ডেন্সির এক্সাম্পল দেওয়া হয়েছে? ওকে, এখানে রিডান্ডেন্সি দেওয়া হয়নি। রিডান্ডেন্সি কাকে বলা হচ্ছে? সাপোজ a same data is repeated several times বা more than one time, that is called data redundancy. বুঝতে পেরেছো? ধরো একজন স্টুডেন্ট, সেই স্টুডেন্টের নাম, রোল নাম্বার সবকিছু আমি একটা জায়গায় স্টোর করেছি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট আ ওয়ার্ড ফাইল অর টেক্সট ফাইল। একটা স্টুডেন্টের নাম, রোল নাম্বার আমি একটা লাইনে স্টোর করলাম। নাও সাপোজ দ্যাট টেক্সট ফাইল ইজ অফ 3 or 4 পেজেস। হতেই পারে আমার একটা ওয়ার্ড ফাইল 4 পাতা 10 পাতার ফাইল হতেই পারে। Now, who is entering this data? Suppose he is entering the data every day. রোজ লোকটা কিছু করে ডেটা অ্যাড করে। এবার ধরো কোনো একটা দিন he has entered the data about a student, একটা পার্টিকুলার স্টুডেন্টের ডেটা ও অ্যাড করেছে, ডিটেলস অ্যাড করেছে। তার থেকে 10 দিন পর ও আবার ওই স্টুডেন্টের ডেটাটাকে ভুলে গেছে, ওই স্টুডেন্টের ডেটাটাকে অ্যাড করেছিল। and after 10 days that person will again enter the data of that student. Is it possible or not? হতে পারে কি না হতে পারে না? হতে পারে তো। 10 দিন পর হতেই পারে সে যদি হিউজ ডেটা এন্ট্রি করতে থাকে। 10 দিন পর যখন একই স্টুডেন্টের ডেটাটাকে আবারও রিপিট করলো, একবার করবেন স্যার? হ্যাঁ, শুনতে পেলাম না, কি বললে? আমি বলছি যে কোনো একদিন একটা স্টুডেন্টের ডেটা ও রেকর্ড করলো, তার এবার একদিনে অনেকগুলো, ধরো 500 স্টুডেন্টের ডেটা ও রেকর্ড করছে বা এন্ট্রি করছে। হতে পারে 10 দিন পর সেম স্টুডেন্টটার ডেটা ও আবার
এন্ট্রি করে দিল, হতেই পারে মনে থাকবে না তার ওই স্টুডেন্টের ডেটা এন্ট্রি করেছিল কিনা। নাও দিস টেক্সট ফাইল, do that text file has any provision so that that file will tell the user that this data is already present? আমাকে কি কেউ কোথাও কোনো মেসেজ দেবে যে এই ডেটাটা অলরেডি আমার ডেটাবেসে প্রেজেন্ট হয়ে বসে আছে, এই ডেটাটা অলরেডি এন্টার্ড? ইজ দেয়ার এনি প্রভিশন? আমরা কি মানে থ্রু দ্য সফটওয়্যার আমি কি আমার কাছে কি কোনো মেসেজ আসবে? কি মনে হয় তোমার? নো স্যার। নো স্যার। আচ্ছা, কিন্তু sir. if you consider about a database where you have already entered the data about roll number 10 বা স্টুডেন্ট কোড, আমি রোল নাম্বারই ধরে নিচ্ছি, রোল নাম্বার 10 এর ডেটা একবার এন্ট্রি মেরে দিয়েছো তুমি। নাও যখনই whenever you will try to enter the same data of roll number 10, রোল নাম্বার 10 এর এগেইনস্টে আবার যখন তুমি ডেটা দিতে যাবে, it will create a conflict and it will not allow to give that data, কারণ রোল নাম্বার হচ্ছে এমন একটা ফিল্ড, ওই সেম রোল নাম্বার আরো একবার ওই টেবিলে আসতে পারবে না, ও আটকে দেবে। प्राइमरी की है ना रोल नंबर इसका। Exactly, roll number field is having a particular type of constraint which will prevent you to enter the same roll number in the same table. ওই টেবিলে ও সেম রোল নাম্বারকে অ্যালাউই করবে না, আটকে দেবে। বোঝা গেছে? So in this way, if you are using the database management system, proper DBMS, it will prevent the redundancy. Redundancy means repetition of data. এটা কিন্তু redundancy আটকে দেবে, যেটা একটা নর্মাল ফাইল প্রসেসিং সিস্টেম আটকাবে না। ইজ ইট ক্লিয়ার? এই পয়েন্টটা রিডান্ডেন্সি, কারোর কোনো ডাউট অ্যাবাউট রিডান্ডেন্সি? Yes, sir. Then I am coming, আরেকবার বলবো? স্যার একবার একটু বলবেন? আমি বলছি যদি তুমি Redundancy প্রপার ডিবিএমএস সিস্টেম ইউজ করো, সেখানে তোমার সেম রোল নাম্বার এন্ট্রি করতে দেবে না, ও আটকে দেবে। কারণ রোল নাম্বার ফিল্ডটাকে আমরা পরে এটাকে দেখবো, এটাকে বলা হয় প্রাইমারি কি। তো প্রাইমারি কি যখনই তোমার টেবিলে প্রেজেন্ট থাকবে, প্রাইমারি কি ক্যান নট বি ডুপ্লিকেটেড। প্রাইমারি কির এন্ট্রি একটা টেবিলে দুবার হবে না, ডুপ্লিকেট এন্ট্রি মারতেই দেবে না, ও সঙ্গে সঙ্গে একটা এরর জেনারেট করবে, করে তোমাকে বলবে। বোঝাতে পারলাম? তার ফলে যদি তুমি প্রপার ডিবিএমএস ইউজ করো, ফাইল সিস্টেম না করে ডিবিএমএস ইউজ করো, একই রোল নাম্বারে দুবার এন্ট্রি হবেই না, যেটা আমার একটা নর্মাল ফাইল প্রসেসিং সিস্টেমে হতেই পারতো, কেউ আটকাতো না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Okay. Now can I move to inconsistency? Next term is inconsistency. In our example, there are two files. One is the customer information, another is the saving account. Now, যদি এই রেড কালারের ফিল্ডটা দেখো, রেড কালারের এন্ট্রিটা দেখো, in customer information, name of the customer is DEF and address of this customer is Delhi, and in saving account name of the customer is DEF and address is Jaipur. This is always possible. This is known as inconsistency. कहीं पे एक चीज का वैल्यू कुछ है तो दूसरी जगह पे उस चीज का वैल्यू कुछ दूसरा है। एक जगह पे तुम्हारा एज है
19, दूसरे जगह पे तुम्हारा एज है 20। अगर ऐसा होता है then it is known as inconsistency, and this inconsistency may always present in this type of normal file processing system, but this inconsistency is always again possible to DBMS, proper DBMS. We can also have this type of inconsistency, but there is a tool called normalization. By normalization, when we normalize the database, this type of inconsistent behavior of the database will be vanished, or we can prevent this type of inconsistency. স্যার ডেটাবেসে কি ইনকনসিস্টেন্সি একবারে মানে করাই যায় না, মানে হয়ই না? না, আমি বলছি ডেটাবেসে ইনকনসিস্টেন্সি চলে আসতে পারে, কিন্তু আমাদের কাছে মানে we have the provision, we can remove this type of inconsistency. আমরা ডেটাবেস ইউজ করে এই ইনকনসিস্টেন্সিটাকে দূর করতে পারি। আচ্ছা স্যার, মানে ডেটাবেসে কি করে আসে স্যার মানে এরকম ইনকনসিস্টেন্সি? দুটো টেবিলে একই কাস্টমারের এগেইনস্টে অ্যাড্রেস তুমি আলাদা দিয়ে দিতে পারো, এটা কিন্তু আটকাবে না, এটা মানে ডেটাবেস সিস্টেমও আটকাবে না, প্রথমে ইনিশিয়ালি আটকাবে না, তাই না? কারণ দুটো আলাদা টেবিল। হ্যাঁ ঠিক আছে। তো আর মানে মানে আটকাবেটা কখন, যখন রিলেশনটা করাবো নাকি? না, আটকাবেন কখন না, ব্যাপারটা হচ্ছে আমার ডিবিএমএস এ আমাদের একটা প্রভিশন আছে, so that after we have the data inside the tables, টেবিলে ডেটা পড়ে যাওয়ার পর আমরা এমন জিনিস করতে পারি যাতে এই ইনকনসিস্টেন্সি গুলো চলে যায়। সেটা যখন আমরা এসকিউএল কমেন্টস দেখব তখন আরো ক্লিয়ার হবে ব্যাপারটা, এগুলো ধরা পড়ে যাবে। আচ্ছা, আমরা যখন এসকিউএল কমেন্ট চালাবো তখন দেখবে এই জিনিসগুলো ধরা পড়ে যাচ্ছে, যদি এরকম থেকেও থাকে সেগুলো ধরা পড়ে যাবে, মানে আমাকে ম্যানুয়ালি খুঁজে বার করতে হবে না যে কোথায় কোথায় এইরকম হয়ে আছে। বাট ইন কেস অফ আ নর্মাল ফাইল প্রসেসিং সিস্টেম তোমাকে কিন্তু ম্যানুয়ালি খুঁজতে হবে যে কোথাও এরকম হয়ে আছে কি হয়নি, প্রত্যেকটা কাস্টমারের নাম ধরে ধরে তোমাকে হয়তো খুঁজতে হবে। But in case of DBMS, we can use our query, we can use our commands to find out if this type of thing is already present in our database. আমি চট করে ধরে মানে ওটা যদি দুটো আলাদা টেবিলও থাকে তো সেটাও ধরা যাবে? একদম 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 ধরে ফেলতে পারবো, বুঝতে পেরেছো? আচ্ছা, ম্যানুয়ালি সার্চ করে বার করা, তোমার যদি হিউজ ডেটা হয় তাহলে ম্যানুয়ালি সার্চ করে বার করা ইনফ্যাক্ট ইম্পসিবল। সেক্ষেত্রে আমার ডিবিএমএস এ এই সুবিধাটা আছে, ইউজিং দ্য কমেন্টস উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দিস টাইপ অফ ইনকনসিস্টেন্সি। ক্লিয়ার? আর কোনো ডাউট অ্যাবাউট রিডান্ডেন্সি এন্ড ইনকনসিস্টেন্সি? না, আমার নেই স্যার। নো স্যার। ওকে, সো ফার আমরা ইনিশিয়াল ক্লাসে যতখানি কভার করার ছিল মোটামুটি করেছি, হয়তো কিছুটা বেশি করে ফেলেছি। যাই হোক, আজকে তাহলে আমি এই জায়গাটাতে শেষ করছি। আজকে আমি প্র্যাকটিক্যাল নিয়ে কিছু বলছি না, খালি একটা লিংক তোমাদের আমি শেয়ার করে দেব, ঠিক আছে? যেটা থ্রু মানে অনলাইনে তোমরা ওই ইয়েটা পাবে, ডেটাবেসটাকে পাবে। পরের দিন আমরা ওটাতে ডাইরেক্টলি কাজ করে দেখব যে কিভাবে কাজ করে। ক্লিয়ার? ততদিনে আমাদের খানিকটা থিওরিও এগোবে, ততদিনে আমরা টেবিলের কনসেপ্টটা আস্তে আস্তে পাবো। তো ঠিক আছে, এই পর্যন্ত কারোর যদি আজকে কোনো কোয়েরি থাকে বলতে পারো, নাহলে আমরা এখানে ক্লাসটা শেষ করব। सर एक क्वेश्चन है सर। हाँ बोलो। सर बोल रहे हैं कि सर एक टेबल में हम चाहे तो 2 प्राइमरी की बना सकते हैं क्या? एक टेबल में 2 प्राइमरी की नहीं हो सकता है, 2 फील्ड को लेके एक प्राइमरी की हो सकता है। ओके सर। क्लियर? यस सर।
एक टेबल में एक ही प्राइमरी की होता है, लेकिन मोर देन वन फील्ड को मैच करके हम लोग एक प्राइमरी की बना सकते हैं, मैच करके मतलब एक साथ करके। हो सकता है तुम्हारे टेबल में ऐसा कोई फील्ड ही नहीं हो, जो एक फील्ड नहीं हो जो यूनिकली एक डेटा को रिप्रेजेंट करे। ठीक है, फॉर एग्जांपल जैसे तुम्हारा एग्जाम का जो डेटाबेस था, एग्जाम का डेटाबेस में अगर तुम ये मान के चलते हो कि वहां पे सब्जेक्ट कोड जो है, सब्जेक्ट कोड को तुम प्राइमरी की नहीं कर सकते हो, क्योंकि सेम सब्जेक्ट कोड नेक्स्ट ईयर में भी आ सकता है। ठीक है, तो अगर वहां पे तुम सब्जेक्ट कोड के साथ ईयर, ये दोनों फील्ड, सब्जेक्ट कोड एंड ईयर, ये दोनों फील्ड मिला के प्राइमरी की करते हो, तब वो यूनिकली आइडेंटिफाई करेगा एक पर्टिकुलर सब्जेक्ट को। क्लियर? यस सर। ओके, एनी अदर डाउट? নো স্যার। ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করি এখানে। হ্যাঁ স্যার, ওকে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। You can leave now.